প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে, সেটা হচ্ছে যে কলকাতা পুরসভার একজন মহিলা কাউন্সিলর তাদের যে অধিবেশন যে চলে সেখানে এমন একটা মন্তব্য করেছেন যাতে করে খ্রিস্টান ধর্মের মানুষজন খুব আঘাতপ্রাপ্ত হয়েছেন। কারণ ফাদার নান এবং বাইবেল সম্পর্কে এমন একটা গল্প উনি বলেছেন যেটা মানে মেনে নেওয়াটাই খুব কঠিন। দর্শক, আপনারা যারা রয়েছেন বিভিন্ন ধর্মের, আপনারা ভাবুন যদি আপনাদের কারো ইমাম সম্পর্কে বলা হচ্ছে, কোনো স্বামীজির সম্পর্কে যদি তাদের যৌন সম্পর্ক ইত্যাদি নিয়ে কথা বলা হয়, মানতে পারবেন? তো দর্শক, এটাই হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে শোনাবো উনি কি বলার চেষ্টা করেছেন। এটা হচ্ছে 19 তারিখে উনি বলেছেন পৌরসভাতে। ভালো করে শুনবেন দর্শক। উনি খ্রিস্টান দেশের একটা গল্প বলার চেষ্টা করছিলেন এবং ফাদার এবং নান তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদের মধ্যে যৌন সম্পর্ক কতটা মানে অবাধ হতে পারে বা কতটা ওপেন, সেই সম্পর্কে দর্শক উনি কি বলেছেন আমি আপনাদেরকে প্রথমে শোনাবো। আগে ভালো করে শুনুন, আমি তারপর ব্যাখ্যাতে আসছি। পার্টিকুলারলি খ্রিস্টান কান্ট্রি যেখানে সেক্স ইজ ওপেন এবং সেখানে চার্চকে কেন্দ্র করে পোপ অথবা ফাদার, নান অথবা সিস্টার, তাদের মধ্যে যে সেক্সুয়াল রিলেশন হয় সেটা খুব আনকমন নয়। এরকম প্রেক্ষাপটে আমার গল্প, একজন ফাদার এরকম চার্চে যাচ্ছিলেন এবং যেতে যেতে একজন অল্প বয়সী সুন্দরী নান তিনি ডাকবেন এবং নান তাকে লিভ চান, ফাদার তাকে লিভ দেন। এবার দর্শক, এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আজকে কলকাতায়। যাকে দেখছেন আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো, কারণ প্রতিবাদ করতে গিয়ে আবার গ্রেপ্তার হতে হয়েছিল। জাস্ট বাড়ি ফিরেছেন, আমি কথা বলবো। আমি তার আগে যেটা আমি দেখালাম আপনাদেরকে প্রথমে, আমি শুধু তার কয়েকটা কথা ভেঙে দিই। শুনলেন তো দর্শক, মানে ব্যাখ্যা শুনলেন? বলছেন যে এইসব দেশে সেখানে এগুলো খুব কমন ব্যাপার, ফাদার নানের যৌন সম্পর্ক এগুলো খুব কমন ব্যাপার বলে উনি গল্প বলতে শুরু করলেন একটা। আর গল্প দর্শক আপনাদেরকে শোনালাম না, এসব নোংরা গল্প শোনাও উচিত নয়, শোনানোও উচিত নয়। কী করে শুনবো বলুন তো দর্শক? বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা এইসব গল্প কী করে শুনবেন? ফাদার সম্পর্কে, নান সম্পর্কে যাদেরকে খুব পবিত্র বলে মনে করেন তারা, যদি তাদের সম্পর্কে এই ধরনের সব গল্প কথা নিজেদের মতো করে বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করেন বা যেই বলুন সেটাকে কপি করার চেষ্টা করেন, এগুলো শোনা যায়। আর উনি ওই রকম একটা ফোরামে বলে ফেললেন, মানে এগুলো আর এমনভাবে বলছেন এটা খুব কমন ব্যাপার, যেন উনিও যেন বিষয়টাকে কমন ভাবছেন। একটা ফাদার নানের সম্পর্ক নিয়ে কথা বলছেন, যৌন সম্পর্ক নিয়ে কথা বলছেন, এগুলো বলছেন কমন ব্যাপার। আপনি জানেন, আপনি দেখতে গিয়েছিলেন কমন ব্যাপার, ওপেন সেক্স। আরে আমি বুঝি না যে এইসব কথাগুলো ওনারা কি করে বলেন। ফাদারের সঙ্গে নান মানে ওই বান্ধবী কালচার নাকি, মানে তৃণমূল কংগ্রেসের যে কালচার। পার্থ চ্যাটার্জির সুন্দরী অল্প বয়সী বান্ধবী, তারপরে তো এখন যা চলছে সন্দেশখালিতে আপনারা দেখছেন, সব ওই পিঠে খাওয়ানোর ডাক, মানে সবটাকে কি ওই তৃণমূল কংগ্রেসের কালচার ভেবে নিয়েছেন? এখন বিভিন্ন ধর্মকেও এইভাবে ভাবতে শুরু করেছেন, বলছেন কমন ব্যাপার। এমন কমন বলছেন, ভালো করে দর্শক শুনবেন, মানে ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ, কমন ব্যাপার মানে এটা কমন কোনো ব্যাপার নেই। আমি জানি না এখানেও ওনারা সব কমন করে ফেলেছেন কিনা। ওনাদের যা কালচার এখানে শুরু হয়েছে এবং যেভাবে এরকম একটা ধর্মীয় কথা শুনে যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, লজ্জা লাগে এবং কি বলবো, দুঃখ আর কত করব জানি না। এই কালচার থেকে আমরা কবে মুক্ত হব? উনি অন্য দেশের গল্প শুনিয়ে অ্যাকচুয়ালি এই ধর্মের মানুষদেরকে কিভাবে আঘাত করলেন জানি না। দর্শক, আপনারা কি বলবেন? আমি যেটা দেখাচ্ছিলাম ভিজুয়ালটা, যে এর জেরে প্রতিবাদ হয়েছে আজকে। বিজেপির যে মাইনরিটি যে সেল রয়েছে তাদের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে, আবার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে। অদ্ভুত বিষয়, গ্রেপ্তার হতে হয়েছে। এবং আরও একটা কথা বলি দর্শক, একটা নতুন বিতর্ক তৈরি করা হয়েছে খালিস্তানি নিয়ে। গতকাল সন্দেশখালিতে মানে শুভেন্দু অধিকারীরা গিয়েছিলেন, সেখানে নাকি পাঞ্জাবি অফিসারকে দেখে খালিস্তানি বলেছেন বলে বিতর্ক তুলে এসব চলছে এবং তার আবার একটা প্রতিবাদ হয়েছে আজকে বিজেপি অফিসের সামনে। আমি খবর নিচ্ছিলাম যে এটা যেমন খ্রিস্টান ধর্মকে আঘাত করার জন্য প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তো যখন এই খালিস্তানের বিষয় নিয়ে যখন শিখ ধর্মের লোকজনেরা প্রতিবাদ করছিলেন বিজেপি অফিসের সামনে, তাদেরকে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? উত্তর নেই।
ফলে দর্শক সব কিছুর মধ্যে যে কীরকম পলিটিক্স চলছে সেটা আপনারা বুঝতে পারছেন। আমি একটু কথা বলবো, জাস্ট গ্রেপ্তারি হয়ে এখন বাড়ি ফিরেছেন যাকে দেখছিলেন আপনারা একটু আগে, আমি তাকে এই মুহূর্তে ফোন লাইনে নিয়েছি। চার্লস নন্দী, দেখতেই পাচ্ছেন অনলাইনে রয়েছেন। চার্লস দা, আমি জানি খুব ক্লান্ত, জাস্ট ফেরা বাড়িতে, এত ধকল সামলে এতক্ষণ পরে, কতক্ষণ আটকে রাখলো? আমাদের মোটামুটি দুটোয় আমাকে অ্যারেস্ট করলো হাজরা মোড় থেকে, ওখান থেকে স্টেট পুলিশ ভ্যানে করে নিয়ে গেল লালবাজার সেন্ট্রাল লক আপ। আমরা 8:30 9টা নাগাদ আমরা রিলিজ হলাম। কতজনকে? আমি ছাড়াও আমার সঙ্গে আমাদের 10 জন টোটাল কার্যকর্তা ছিলেন, তার মধ্যে মুসলিম ভাইরা ছিলেন, খ্রিস্টান ভাইরা ছিলেন। আপনি তো মাইনরিটি সেলের রাজ্য সভাপতি, তাই তো? আমি রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ বিজেপি সংখ্যালঘু মোর্চা। ওকে, মোর্চা, হ্যাঁ। তো আমি বলছি যে কেন আপনাদের কি অপরাধ, আপনাদেরকে ধরলো কেন? প্রথমে একটু বলতে হবে এই বিষয়ে। সেটা হচ্ছে যে বিষয়টা আপনি একটু আগে দেখাচ্ছিলেন, যে বাজেট অধিবেশনে যে এই অনন্যা বা ব্যানার্জি নামে যে মহিলা কাউন্সিলর, তিনি যে কথাগুলো বলছিলেন, মনে রাখতে হবে যে এই বাজেট অধিবেশনের আগে যে কলকাতা পুরসভার একটা ঐতিহ্য আছে, যে ঐতিহ্য হচ্ছে আমাদের ভারত ভূমির এবং বঙ্গ সন্তান, যারা ভারত সন্তান মহাপুরুষ, যাদের সঙ্গে কলকাতা পুরসভার নাম জড়িয়ে আছে, যাদের নিয়ে আমরা বাঙালিরা গর্ববোধ করি, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস। এরা একটা সময় এই কলকাতা পুরসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আলোকিত করেছেন, যাদের নিয়ে বাঙালি হিসেবে আমি এবং আপনি গর্ববোধ করেন। কিন্তু গত কয়েক বছরে, গত 12 বছরে এই বাঙালির গর্ববোধের যে জায়গা ছিল কলকাতা পুরসভা, তাতেও এরা লুটপাট করেছে। যতটুকু বাকি ছিল, অবশিষ্ট ছিল যে ঐতিহ্য, সেটাও সেদিন এই অনন্যা ব্যানার্জি নামে যে মহিলা, তিনি ততটুকু শেষ করে দিয়েছেন। দেখা গেল যে বাজেট অধিবেশন চলছে কলকাতা পুরসভার, যেখানে কোনো কারণ নেই, উইদাউট এনি টপিক, উইদাউট এনি লজিক, যেখানে কোনো ইস্যু ছিল না, হঠাৎ উনি বলতে শুরু করলেন যে, হঠাৎ উনি বাইবেলকে আক্রমণ করলেন এবং খ্রিস্টানদের যে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে অনেক মিথ্যা কথা বললেন, মিস ইন্টারপ্রেট করলেন। তিনি এবার এটাও বললেন যে পৃথিবীর যতগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ আছে, যেখানে খ্রিস্টান ডমিনেটেড যে দেশগুলো আছে, সেখানে নাকি ওপেন সেক্স হয়, এটা খুব কমন ব্যাপার, আনকমন কিছু না। যেখানে শুধু আরো সাংঘাতিক ব্যাপার যে ফাদার নান, তারাও নাকি অবাধ সেক্সুয়াল জীবন যাপন করেন, যেটা আমাদের খুব অদ্ভুত লেগেছে যে এইভাবে উনি এরকম অসভ্য এবং কুৎসিত কিভাবে আচরণ করলেন, এবং পুরো খ্রিস্টান কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না, ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে উনি অপমান করলেন, তাদের ধর্মীয় ভাবাবেগে তিনি আঘাত করলেন। এই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার এই মহিলাকে কে দিয়েছে? তৃণমূলকে কে দিয়েছে? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে ধর্মীয় আবেগে আঘাত করাটা এটা তৃণমূলের পক্ষে এটাই প্রথম বিষয় নয়। বছর দেড়েক আগে তৃণমূল কংগ্রেসেরই একজন মহিলা, যিনি এখন অন্য পদে আছেন, বড় পদে আছেন, তিনি হঠাৎ বললেন যে শিবলিঙ্গে কন্ডম কন্ট্রাসেপ্টিভ পরালে অসুবিধে কি আছে। মানে এদের অভ্যেসই দাঁড়িয়ে গিয়েছে যে বিভিন্ন ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং অসভ্যের মতো কথাবার্তা বলা, এই হচ্ছে তৃণমূলের কালচার। আর ওদের আর একটা বিষয় লক্ষ্য করা গেছে, ওই মহিলা যিনি শিবলিঙ্গে কন্ডম কন্ট্রাসেপ্টিভ পরানোর কথা বলেছিলেন, দেখা গেল তারপরে তার পদোন্নতি হলো, তাকে টিকিট দেওয়া হলো, আজকে তিনি একটি বড় পদ এনজয় করছেন তৃণমূল কংগ্রেসে। মানে তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে যে আপনি অসভ্যের মতো কথা বলবেন, বিভিন্ন রকমের ধর্মীয় আবেগে আঘাত করবেন এবং তারপরে আপনাকে পদ দেওয়া হবে। এটাই হচ্ছে তৃণমূলের কালচার। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি, আমরা ধর্মের সঙ্গে রাজনীতি মেলানোয় বিশ্বাস করি না। আমরা মনে করি ধর্মের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। আপনার ধর্ম আপনি পালন করবেন, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কেন এভাবে তৃণমূল কংগ্রেস ধর্ম এবং রাজনীতি একসঙ্গে মেশাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে? নেক্সট পয়েন্টটা হচ্ছে যে আসলে এরা এই অনুপ্রাণিত হয়েছেন, এই মহিলারা, তাদের যে নেতা যারা আছেন, পার্থ বালুবাবু তো অন্যের মহিলাকে নিয়ে, অন্যের স্ত্রীকে নিয়ে চলে যান দার্জিলিং এ ঘুরতে, অপহরণ করে নিয়ে চলে যান, তারপরে তার স্বামী বালু অ্যারেস্ট হওয়ার পরে কদিন আগে অভিযোগ করেছেন। ওদিকে ওদের নেতা দেখুন, পার্থ বাবু শিক্ষামন্ত্রী ছিলেন। আপনারা জানেন যে আমরা ছোট্ট থেকে দেখে এসেছি যে শিক্ষামন্ত্রী মানে আমাদের কাছে একজন শিক্ষিত মানুষ, যার বাড়িতে আমরা বই পড়তে যাই,
শিক্ষামন্ত্রীর বাড়িতে লাইব্রেরি থাকবে। ওনার বাড়িতে লাইব্রেরি থাকে না, বই থাকে না, ওনার বাড়িতে থাকে টাকা এবং পার্থ, অর্পিতা, অপা, এদের নিয়ে নানা রকম আপত্তিকর ছবি টবি পাওয়া যায়। এই হচ্ছে ওদের শিক্ষামন্ত্রীর কালচার, এবং এই কালচারেই এই মহিলারা বড় হয়েছে, এই কালচারেই তৃণমূল বড় হবে, এবং এই কালচারই হচ্ছে তৃণমূলের কালচার। এটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি বুঝতে পেরেছে। সামনে 24-এ লোকসভা নির্বাচনে মানুষ এদের ছুঁড়ে ফেলে দেবে একেবারে। এবং আপনাদেরকে এটা করলে কেন, অ্যারেস্টটা করলে কেন? আমরা আজকে প্রথমে এই অনন্যা ব্যানার্জি, তার বিরুদ্ধে আমি আজকে সংখ্যালঘু মোর্চা রাজ্য সভাপতি হিসেবে নিউ মার্কেট থানায় একটি এফআইআর করেছি। সেই এফআইআরটা গৃহীত হয়েছে এবং পুলিশ আমাকে কথা দিয়েছে যে প্রপার তদন্ত হবে, এবং আমরা অনন্যা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করেছি, আমরা অনন্যা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছি, এবং এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাতে আজকে হাজরা মোড়ে আমাদের মাইনরিটি মোর্চার কার্যকর্তারা, প্রায় 100 থেকে 150 জন কার্যকর্তা ছিলেন, আমাদের কার্যক্রম ছিল। আমরা হাজরা মোড় থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দিদির কাছে জানতে চাইবো যে দিদি, আপনার দলে থেকে আপনার দলের কার্যকর্তারা কি করে বাইবেল এবং বিভিন্ন রকম ধর্ম নিয়ে এভাবে অ্যাটাকিং কথাবার্তা বলেন, এই রাইট কে দিয়েছে? তা আমাদের পরিকল্পনা ছিল সেখান থেকে আমরা কালীঘাটের দিকে যাব, কিন্তু দেখা গেল যে আমি যখনই আমার গাড়ি থেকে নামলাম হাজরা মোড়ের ঠিক মোড়ের মাথায়, আমি গাড়ি থেকে নেমে যখন প্রেস আমাকে এলো বাইটের জন্য, হঠাৎ আমাকে পুলিশ গায়ের জোরে 4 জন পুলিশ আমাকে চারদিক থেকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে আমাকে লালবাজারে ভ্যানে নিয়ে নিয়ে চলে গেলেন লালবাজার লকআপ, সেন্ট্রাল লকআপে। বুঝতে পেরেছি। তারপর বসিয়ে রাখলো, বসিয়ে রেখে এখন অনেক রাতে ছাড়লো, তাই তো? নানান রকমের সেখানে ইনসাল্টিং কথাবার্তা, সেগুলো সহ্য করতে হয়, জানেন, লকআপের মধ্যে। সেগুলোর মধ্যে ঢুকছি না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের পুলিশ বলছিল যে আপনাদের কি ওখানে বিক্ষোভ দেখানোর কোনো অনুমতি ছিল? তাহলে আমার প্রথম বক্তব্য, আপনারা যে শিখ যাদের পাঠিয়ে দিয়েছেন, শিখ ভাই যাদের, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ কিছু নেই। আমাদের দলে, আমাদের মাইনরিটি মোর্চায় প্রচুর শিখ ভাইয়েরা আছেন। তা মোদিজি শিখ ভাইদের জন্য অনেক কাজ করেছেন গত 9-10 বছরে। তাদের শিখ ভাইদের সঙ্গে আমাদের কোনো সমস্যা কিছু নেই। আমরা শিখ ভাইদের যথেষ্ট সম্মান করি। সম্মান জানিয়ে বলছি যে আপনারা তৃণমূল থেকে কিছু শিখ ভাইদের পাঠিয়ে দিলেন আমাদের বিজেপি অফিসের সামনে, মুরলীধর সেন লেনের সামনে। ওখানে পুলিশ তাদের জামাই আদর করে তাদের স্টেজ বানিয়ে দিচ্ছে, তাদের খাবার এনে দিচ্ছে। সেখানে পুলিশ কেন জিজ্ঞাসা করছে না আপনাদের এখানে ধর্ণা দেওয়ার কি পুলিশ পারমিশন ছিল? তো বিজেপির সময় পুলিশ পারমিশন পেতে হবে, আর ওরা যখন করবে তৃণমূলের লোকেরা, তাদের পারমিশন লাগবে না। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। চার্লস নন্দী, মাইনরিটি সেলের রাজ্য সভাপতি, আমার সঙ্গে ছিলেন। এখন খুব ক্লান্ত, বুঝতে পারছি, একটা ধকল গেছে, এবং এই কাস্টডিতে থাকা নিয়ে যাওয়ার কী ধকল হয় সে আমি জানি। রেস্ট নেবেন, ফ্রেশ হয়ে ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, শুনলেন চার্লস নন্দী, বিজেপির মাইনরিটি সেলের যিনি স্টেট মানে রাজ্য সভাপতি, তিনি আমার সঙ্গে ছিলেন। তাকেও তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল, কারণ তারা প্রতিবাদ করেছিলেন যে এটা কি হচ্ছে, এটা কি এটা অধিবেশন হচ্ছে, সেখানে হঠাৎ করে এই ধরনের একটা গল্প শুরু করে দেওয়া, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই এইসব বিষয়ে, এটা কি? এই প্রতিবাদ তারা যখন করতে গিয়েছিলেন এবং থানারও দ্বারস্থ হয়েছিলেন, তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হয়। আমি দর্শক আপনাদেরকে আরও একবার ওই বক্তব্যটা দেখিয়ে এবারে শুনিয়ে শেষ করব, যে দেখুন একজন কাউন্সিলর উনি কিভাবে একটা ব্যাখ্যা দিচ্ছেন, গল্প বলছেন, গল্প বলতে গিয়ে কিভাবে একটি ধর্মের সম্পর্কে, ধর্মের যেখানে বিশ্বাস আছে, পবিত্রতা রয়েছে, সেই বিশ্বাসে আঘাত দিয়ে কিভাবে গল্প শুরু করছিলেন। আমি দর্শক আপনাদেরকে আরও একবার শোনাবো, শুনুন। পার্টিকুলারলি খ্রিস্টান কান্ট্রি, যেখানে সেক্স ইজ ওপেন, এবং সেখানে চার্চকে কেন্দ্র করে পোপ অথবা ফাদার, নান অথবা সিস্টার, তাদের মধ্যে যে সেক্সুয়াল রিলেশন হয় সেটা খুব আনকমন নয়। এরকম প্রেক্ষাপটে আমার গল্প, একজন ফাদার এরকম চার্চে যাচ্ছিলেন, এবং যেতে যেতে একজন অল্প বয়সী সুন্দরী নান তিনি দেখেন, এবং নান তাকে লিফট চান, ফাদার তাকে লিফট দেন। এবং এইভাবেই উনি কিন্তু গল্পটা শুরু করেছিলেন, এবং যার জন্য প্রতিবাদে গর্জে উঠেছে বিশেষ করে বিজেপির মাইনরিটি সেল এবং খ্রিস্টান ধর্মের আরও অনেক মানুষ। অন্যান্য জায়গা থেকেও আমি শুনছিলাম যে প্রতিবাদ আসছে, যে এটা কী ধরনের কথা, একটা ধর্মগ্রন্থ, ধর্মের যারা ধর্মগুরু, তাদের সম্পর্কে তাদের চরিত্র সম্পর্কে এ কী ধরনের কথা বলেছেন একজন কাউন্সিলর। এইরকম মন্তব্য যিনি করবেন, তিনি কি করে ওই পৌরসভা, যেখানে একটা সময় চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু তারা দায়িত্ব সামলেছেন, সেই জায়গার কাউন্সিলর হিসেবে ওখানে উনি থাকবেন কি করে? ওনার পদত্যাগের দাবি করছি, এবং ওনাকে গ্রেপ্তার করতে হবে। এই ধর্মকে
এইভাবে আঘাত করার জন্য, সেই দাবিও দর্শক উঠেছে। দর্শক কি বলবেন, কি সব শুনছেন, দেখছেন, কি বুঝছেন? সব জায়গাতেই সেই তৃণমূলী কালচার ভাবা শুরু হয়ে গেছে। যদি দর্শক এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।